মনোবিভাগী দিওয়ানা। পর্ব 7। প্রিমা ফার্নাজ চৌধুরী। জোসেফ গাড়ি থামিয়ে বারবার হাতের কবজিতে থাকা ঘড়ি দেখছে। কল্পনার আসার কথা 3টায়। এখন প্রায় 4টা বাজতে চলল। মেয়েটা কি আজকে আসবে না? ফোনও রিসিভ করছে না। না এলে বলে দিলেই হয়। এভাবে তার সময় নষ্ট করার কি দরকার? জোসেফের রাগ হচ্ছে। অদ্ভুত মেয়ে। কত করে সে রাজি করাল। আচ্ছা, যার সাথে দুদিন পর বিয়ে হবে তার সাথে দেখা করতে কথা বলতে কি সমস্যা? আজকাল এমন মেয়েও আছে। জোসেফের বিরক্তি বাড়ছে বইকি কমছে না। সে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা বেঞ্চে গিয়ে বসে হেলান দিয়ে। বাতাসে রাস্তার ধুলো উড়ছে। জোসেফ ভ্রু কুঁচকে বসে রইল। হঠাৎ চোখ সরু করে সে দেখল একটা মেয়ে এগিয়ে আসছে। বোরকা পরেছে। মুখও ঢাকা নিকাবে। ধীর পায়ে হাঁটছে। জোসেফ দাঁড়িয়ে পড়ল। এতক্ষণে ম্যাডামের আসার সময় হলো? কল্পনা তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো হাসছে। কারণ জোসেফ এখনো বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আসসালামু আলাইকুম। জোসেফ রাগ করে সালামের জবাবটাও দিল না। দিয়েছে কিন্তু কল্পনা না শোনে মতো। কল্পনা হাসতে লাগল। জোসেফ রাগ করে বেঞ্চে বসে পড়েছে। কল্পনা নিকাবটা খুলল। বলল, বেঞ্চে বসতে পারি? জোসেফ কিছু বলল না। কল্পনা দূরত্ব রেখে বসল। জোসেফের দিকে চেয়ে হাসতে লাগল। জোসেফ বলল, এভাবে হাসলে আমার রাগ কমবে না। কিভাবে কমবে? একটা মানুষ কতক্ষণ অপেক্ষা করতে পারে? কল্পনা হেসে বলল, ভালোবাসা যেখানে বেশি অপেক্ষাও সেখানে ততটাই বেশি। জোসেফ নিজেকে শান্ত করে তার দিকে তাকালো এবার। চেহারা দেখার সৌভাগ্য হবে আমার? কিছুদিন পর আমার বউ করছি। পারলে এখনই করে ফেলতাম। কল্পনা ধীরে ধীরে নিকাবটা খুলল। বলল, সৌভাগ্যে হয়েছে। জোসেফ এবার একটু শান্ত হলো। আমি খুব অধৈর্য মানুষ কল্পনা। অপেক্ষা করতে ভালো লাগে না আমার। কল্পনা হেসে বলল, আমারও না। জোসেফ রেগে বলল, এটা হেসে বলার কি আছে? একজন যে মুখ গোমরা করে আছে এখনো। জোসেফ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। সে সহজে রাগ করে না। মাঝে মধ্যে করে। নিজের প্রিয় মানুষদের সাথে। ব্যাস। কল্পনা একটু দূরে তাকিয়ে বলল, মানুষ সুন্দর মানুষের জন্য অপেক্ষা করতে ভালোবাসে। আমিও তাই। আমি তো কালো। ওটাই আমার দরকার। কল্পনা আবারও হাসল। জোসেফ রেগে গিয়ে বলল, এভাবে হাসলে কিন্তু আমি চলে যাব। আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এভাবে হাসা হচ্ছে? আমি পিছে পিছে ঘুরছি, বিষয়টা খুব উপভোগ করছেন তাই না? কল্পনা হেসে বলল, হয়তো তাই। মেয়েরা চায় তার পছন্দের মানুষ তার পেছনে পেছনে ঘুরুক। তাকে জ্বালাতন করুক। আমি আপনার পছন্দের মানুষ? কল্পনা জিভে কামড় দিয়ে বলল। মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেললাম। জোসেফ বিজয়ীর মতো হাসল এবার। গোমরা ভাবটা দূর হয়ে গেল। ইয়েস। অল ক্রেডিট গোজ টু জোসেফ মেহতাজ। আমি পেরেছি। কল্পনা তার উত্তেজনা দেখে হাসছে। এত পাগল মানুষও হয়? জোসেফ তার একটু কাছে ঘনিয়ে এসে বসল। আমার ইচ্ছে করছে আপনাকে নিয়ে এখনই পালিয়ে যেতে। বিয়েটা একটু আগানো যায় না? কল্পনা বলল, তর সইছে না? সইবে কি করে? 28টা বছর বউ ছাড়া থাকছি। আর কত? কল্পনা হেসে ফেলল। সে কি আজকাল বেশি হাসছে? অথচ সবাই বলে সে খুব রাগী। হাসে না সহজে। সত্যি কি তাই? কিন্তু জোসেফের সাথে কথা বলার সময় সে এত হাসে কেন? জোসেফ তার হাত ধরে তাকে টেনে তুলল। কল্পনা হকচকিয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছি? জোসেফ থেমে গিয়ে কপাল কুঁচকে তাকালো। ভয় করছে? কল্পনার সাহস ফিরে এল। উহু। তবে? কোথায় নিয়ে যাচ্ছেন সেটা জানতে পারবো না? না, চোখ বন্ধ করে চলুন। দেখি কতটুকু ভরসা অর্জন করতে পেরেছি। কল্পনা বলল, বেশ। ঝিনুক আমাকে কেমন লাগছে বলো তো? ঝিনুক ইথিকাকে দেখামাত্রই অপলক তাকিয়ে রইল। ইথিকা তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, বলো। ঝিনুক একটু নড়ে উঠল। মৃদুস্বরে বলল, সুন্দর বললেও কম হয়ে যাবে। কাবির ভাইয়া আসার আগে সাজ পাল্টাবেন না। আমার কথা বিশ্বাস না হলে উনার কাছ থেকে সত্যিটা জেনে নেবেন আরো ভালো করে। ইথিকা ফিক করে হেসে ফেলল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে আজকে লাল টকটকে শাড়ি পরেছে। নাকে নথ পরেছে। সিথি পেরে মাঝখানে টিকলি পরেছে। পায়ে ঘুঙুর পরেছে। হাতে চুড়ি, গলায় সুন্দর একটা গয়না। একদম লাল বধূর মতো। অন্তরা খানমের মতো। অন্তরা খানমও এভাবে বউ সেজেছিল একদিন। মোটা করে কাজল পরেছিল। ডায়েরির পাতায় লেখা ছিল, আমি একদিন বউ সেজে বসেছিলাম। সে আমার দিকে ফিরেও তাকায়নি। না তাকিয়েই বলেছিল জঘন্য। অথচ সেদিন কোনো পুরুষের সাধ্য ছিল না আমাকে অসুন্দর বলার। ইথিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজলমাখা চোখ দুটোকে গভীর মনোযোগে দেখতে দেখতে ভাবল, সেদিন কি ফুপুর চোখও এমন কাজল কালো ছিল? ছিল হয়তো, কিন্তু সেই কাজল কালো চোখ এত স্বাভাবিক ছিল না। ব্যথার নদী জমে ছিল সেই কাজল কালো চোখ দুটোতে।
চোখের কোণা বেয়ে নেমে আসা অশ্রুর রেখাগুলো কি ভয়ঙ্কর করে তুলেছিল ফুপুকে। ফুপু ডায়েরিতে লিখেছিল জ্বর বেড়ে যাওয়ায় দাদাভাই একজন ডাক্তার নিয়ে এসেছিল। ডাক্তার এসে ফুপুকে দেখে থমকে গিয়েছিল। বিস্ময় গলায় প্রশ্ন করেছিল, সামান্য জ্বর হলে চোখের নিচে এমন কালো দাগ হয়? ফুপু তখন জ্বরের ঘোরে হালকা হাসি হেসে বলেছিল, এই সামান্য জ্বরে ভোগা আমাকে দেখে যদি আপনি এতটা ভড়কে যান তাহলে বড় রোগটার ক্ষত দেখলে তো পালিয়ে যাবেন ডাক্তার সাহেব। ডাক্তার বড় রোগটার ক্ষত বুঝতে পারেনি। হয়তো ফুপু ছাড়া ওই ক্ষতটা কোনোদিন কেউ দেখেনি ডায়েরির পাতাগুলো ছাড়া। ঘুঙুরগুলো বেশ পুরনো। ঝিনুকের কথার জবাবে ইথিকা বলল, এগুলো আমার ফুপুর দাদুর মতো, উনিও একজন নৃত্যশিল্পী ছিলেন। এখনো কি সুন্দর দেখো। ঝিনুক বলল, আপনার পা সুন্দর, তাই বেশি সুন্দর লাগছে ভাবি। ইথিকা তার কথা শুনে হাসল। প্রশংসা পেতে কার না ভালো লাগে। সে জানে সে সুন্দর। তার রূপে মুগ্ধ হয়ে কত চোখ থমকে দাঁড়ায়, কত দৃষ্টিতে আকাঙ্ক্ষা জ্বলে ওঠে। কিন্তু অমন মুগ্ধতা নিয়ে কাবির দেওয়ান কোনোদিন তাকাননি। তার রূপ কাবিরের চোখে কোনো গুরুত্বই পায় না, যেমন গুরুত্ব পায়নি অন্তরা খানমের রূপের সৌন্দর্য কামরান দেওয়ানের কাছে। অন্তরা খানমের চোখধাঁধানো রূপ, তার তাম্রবর্ণ গাল, দীপ্তিময় চোখ, অমন নজরকাড়া সৌন্দর্য হেরে গিয়েছিল এক শ্যামল তরুণীরা কাছে। আচ্ছা, দেওয়ান বংশের ছেলেদের হৃদয় কি পাথর দিয়ে তৈরি? লোকে জানে তারা দয়াবান নরম মনের, অথচ খান বাড়ির সেই ছোট ঘরের কোণাটা জানে, ধুলো জমা ডায়েরিটা জানে, আর ইথিকা জানে এই দেওয়ানরা ঠিক কতটা পাথর। কাবির দেওয়ান তার এক চুল পরিমাণও কম নন। তার আর ফুপুর মধ্যে পার্থক্য এটাই। ফুপু হাজার চেষ্টা করেও, শত অনুরোধ, কাকুতি মিনতি, চোখের জল বিসর্জন দিয়েও এক মুহূর্তের জন্য কামরান দেওয়ানকে নিজের করে পায়নি। ফুপু বামুন হয়ে থেকে গিয়েছিল, চাঁদ ধরার সৌভাগ্য হয়নি। কিন্তু ইথিকা সেটা করে দেখিয়েছে। সে কাবির দেওয়ানকে পেয়েছে, নিজের করে দেখিয়ে দিয়েছে সে যা চায় সব পেয়ে ছাড়ে। ফুপু তার কাছে হেরে গিয়েছে। ফুপুকে সে হারিয়ে দিয়েছে। তার বলতে ইচ্ছে করছে, দেখো আমি ভিক্ষা করে নয়, জয় করে নিচ্ছি। ঝিনুক হঠাৎ বলল, আমি আসছি। সে বেরিয়ে গেল। কারণ কাবির আসছে। তার গলার আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। হয়তো লুবনা বেগমের সাথে কথা বলছে, অথবা লায়লা খালার সাথে। লায়লা খালাকে একটু আওয়াজ করে কথা বলতে হয়, কানে একটু কম শোনে। ইথিকার মনে হয় লায়লা খালা তার কথা একদমই শুনতে পান না, নাকি ইচ্ছে করে শোনেন না কে জানে। কাজের বুয়া পর্যন্ত তাকে অপছন্দ করে। এসব মনে পড়লেই ইথিকার রাগ লাগে। কাবির দরজা ঠেলে ভেতরে ঢুকল। ইথিকাকে দেখল। হেঁটে আলমিরার সামনে গিয়ে দাঁড়ালো। হাতের ফাইলটা ভেতরে রেখে দিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে জানতে চাইল, আজকেও ভিডিওগ্রাফার আসছে নাকি। ইথিকা হাসি মুখে বলল, এসে গেছে এখনই। কাবির কপাল কুঁচকে তাকালো তার দিকে। কে? ইথিকা আয়নায় আঙুল তাক করল। কাবির আয়নায় তাকালো। আয়নায় তাকে দেখা যাচ্ছে। কাবির ব্যস্ত গলায় বলল, কিরণ ভালো ছবি তুলতে জানে, ওকে ডেকে দেব আমি। ইথিকার চেহারা মলিন হয়ে এল। কাবির নিজের কাজের ফাঁকে ফাঁকে কোম্পানির ব্যাপারে নানান কথা বলতে লাগলো ইথিকাকে। মার্কেটিং টিম এবারও কোয়ার্টারলি টার্গেট মিস করেছে। আপিসোসিং এর দাম বাড়ছে, অথচ সাপ্লায়াররা ডেলিভারি ডেট মেইনটেইন করতে পারছে না। এদিকে আমাদের থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়ালে ডেটা ইনকনসিস্টেন্সি ধরা পড়েছে। ইউরোপিয়ান রেগুলেটরি বোর্ড থেকে আবার রিভিউ এসেছে। নতুন অ্যান্টিবায়োটিকের ফর্মুলেশন এখনও ফাইনাল হয়নি। এক্সপোর্ট পার্টনাররা মার্জিন নিয়ে অসন্তুষ্ট, অথচ লোকাল ডিস্ট্রিবিউটসরা প্রাইস কমাতে বলছে। একটার পর একটা। নিঃশ্বাস ফেলার জো নেই। ইথিকা কিচ্ছু শুনল না। একটানে নাকের নথ টিকলি গয়না খুলে ফেলল। নথ টান দিয়ে খোলায় নাক লাল হয়ে গেল। টিকলি টান দেয়ায় চুল এলোমেলো হয়ে এল। ঠোঁটের লিপস্টিকও মুছে ফেলল হাতের উল্টো পিঠে। চোখ মুছল। কাজল লেপটে গেল। টিকলি, নথ, গয়না, চুড়ি সব মেঝেতে ছুঁড়ে মারতেই শব্দ হলো। কাবির তার দিকে ফিরে হতভম্ব, সামান্য কারণে এত রাগ, এসবের মানে কি? ইথিকার চোখ দুটো তার নাকের পাটার মতো লাল হয়ে এসেছে। কাবিরের চোখে তাকে ভয়ঙ্কর লাগছে। কাবির কিছু বুঝতে পারল না। শুধু খেয়াল করল ইথিকা কাঁদছে। মানুষ কিছু একটা ভেবে ভেবে কাঁদলে যেভাবে কাঁদে ঠিক সেভাবে, নিজের দুঃখে নয়। কাবির আর উপান্তর না দেখে ক্যামেরাটা নিয়ে এল। ইথিকার মাথায় ঘোমটা পরিয়ে দিল। কয়েকটা ছবি তুলল। ছবি তোলা শেষে ক্যামেরাটা ইথিকার পাশে রেখে বলল, সবকটা ছবি জঘন্য হয়েছে। বলেছিলাম আমি ভালো ছবি তুলতে পারি না, দেখে নিতে পারো। কাবির যাওয়ার কিছুক্ষণ পর ইথিকা দু হাত তার গাল মুছল। তারপর নাক টেনে ক্যামেরাটা নিয়ে ছবিগুলো দেখতে লাগলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, ডায়েরির লেখার সাথে ইথিকার ছবিগুলো মিলে গিয়েছে। অন্তরা খানম এমন বিধ্বস্ত অবস্থায় ঘরের এক কোণায় বসে কাঁদছিল সেদিন ঠিক এইভাবে। ওই দিন অন্তরা খানমের চোখের জল মুছে দেয়া তো দূর, কেউ তার কান্নাটাও দেখেনি। অথচ ইথিকার কি সৌভাগ্য, কাবির দেওয়ান তার দিকে টিস্যু বাড়িয়ে দিয়েছিল। এতক্ষণে কোনো ভদ্র বাড়ির মেয়ে বাড়ি ফেরে? ঝড়ে তো পুরো ভিজে গেছিস।
কল্পনা ভিজে বিড়ালের মতো চুপসে যাওয়া মুখে তাকিয়ে বলল, বৃষ্টি চলে এলহুট করে। বুঝতেই পারিনি। সরি ছোট মা। ভাইদের বলো না কিছু। লুবনা বেগম রাগ করে বললেন। সরি টরিতে কি হবে? কাদিন রেগে গেছে কেন তোকে আমি একা ছাড়লাম? উনি তো ছিলই। লুবনা বেগম ফিসফিসিয়ে বললেন। তাও বিয়ের আগে কেউ এভাবে ঘোরাফেরা করে? কল্পনা আরও চুপসে গেল। লোকটা কথা শুনছিল না। কি করার ছিল তার? সবার সাথে তো আর ঘাড়ত্তারামি করা যায় না। লুবনা বেগম তাকে ছাড়লেন। কল্পনা দ্রুত উপরে চলে গেল। কাপড়চোপড় পাল্টে বাবার ঘরে ঢুকল। বাবা ওঠো। এখনো ঘুমিয়ে আছো তুমি? এভাবে সারাদিন ঘুমোলে হবে? কল্পনা শব্দ করে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। আর তখনই তার চক্ষু ছানাবড়া। বাবা বিছানায় শোয়া অবস্থায় কাঁপছে। চোয়াল শক্ত হয়ে উঠেছে। কপাল জুড়ে ঘাম। কল্পনা বাবার কাপা হাতটা শক্ত করে ধরল। আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। বাবা। কামরান দেওয়ান জানালার দিকে আঙুল তাক করলেন। জানালার শিক ধরে অন্তরা দাঁড়িয়েছিল এতক্ষণ। জীবন্ত অন্তরা। সেই বিধ্বস্ত অন্তরা। এলোমেলো লাল শাড়িতে লেপ্টে যাওয়া কাজল, কালো চোখ নিয়ে এলোমেলো চুলে ভয়ঙ্কর চেহারা নিয়ে অন্তরা যেভাবে তার নিজের ঘরের জানালার শিক ধরে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে। কে ছিল বলো না? ছোট মা। কিরণ, তাড়াতাড়ি আয়। বাবা কেমন করছে দেখ। কাকে দেখেছ বাবা? কামরান দেওয়ান অস্ফুটস্বরে বললেন। অন্তরা। বাকি সবাই যখন তার ঘরে ছুটে যাচ্ছিল কল্পনার চেঁচামেচি শুনে ঠিক সে সময় লাল শাড়ি পরা কেউ একজন মৃদুতালে হাঁটতে হাঁটতে কাবিরের ঘরের দরজা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কামরান দেওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঝড়বৃষ্টির রাতে। বুকের ব্যথাটা বেড়ে গিয়েছিল। কল্পনার কান্নাকাটি, কাদিনের অস্থিরতা, বাড়িশুদ্ধ লোকের আহাজারি দেখে কাবির শুরুতেই কিছু না বুঝলেও একপাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ইথিকাকে দেখে তার সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এমনকি লুবনা বেগমও ক্ষেপে গিয়েছেন ইথিকার উপর। ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছায় এরকমটা করা উচিত হয়নি ইথিকার। সে কেন ওভাবে জানালার পাশে গিয়ে দাঁড়ালো অমন বিধ্বস্ত অবস্থায়? কাবির নিজেকে আর সামলাতে পারেনি। ইথিকার নিষ্পাপ চাহনি দেখেও সে টলেনি। ফলস্বরূপ ইথিকার জায়গা হয়েছে বাইরে। কাদিন দরজাটা বন্ধ করে দিয়েছিল। কল্পনার আগে ফুঁসছিল, ওই মেয়ে আর কোনোদিন এই বাড়িতে না এলে সে খুশি। কামরান দেওয়ান বিপদমুক্ত হওয়ার পর কাউসার দেওয়ান চুপিসারে লুবনা বেগমকে বললেন, খান বাড়ির কারো ফোনটো নেল না। ওদের মেয়ে কি ওদের বাড়িতে যায়নি? ওরা এত চুপ কেন? লুবনা বেগমও চিন্তিত হয়ে পড়লেন। তাই তো। ইথিকা কোথায় গেল? কাবির হাসপাতালের করিডোরে বসেছিল। কল্পনা আর কিরণ তার পাশে বসা। কাশেদ আর কাদিনও সেখানে উপস্থিত। তারাও পাশাপাশি দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। কাউসার দেওয়ান লুবনা বেগমকে ইশারা করলেন ইথিকার ব্যাপারে আপাতত কিছু না বলতে। কল্পনা বলে উঠল, ভাইয়া বাবাকে আজকে ছেড়ে দেবে? কাবির বলল, আজ থাকুক। কাল ফিজিক্যাল কন্ডিশন কেমন তা দেখে বাড়ি নিয়ে যাব। কাদিন ওদের নিয়ে যাও তুমি। কল্পনা বলল, আজ আমি এখানে থাকব। বাবার দেখভাল করব। কাবির বলল, কোনো দরকার নেই। নার্স আছে। তুমি বাড়ি যাও, রেস্ট নাও। কল্পনা বলল, থাকি না এখানে। তোমরা যাও। ভাইয়া আমার জন্য খাবার নিয়ে আসবে না হয় পরে। কাদিন কাবিরকে বলল, থাকো যখন থাকতে চাইছে। সবাই বাড়ি ফিরে এল। কল্পনা তার বাবার সাথে থেকে গেল। আরেকটা রোগীর পরিবারের সাথে তার পরিচয় হয়েছে। সেখানে তার সমবয়সী একটা মেয়ে আছে। তার সাথে বেশ ভাব জমেছে কল্পনার। কথা বলতে বলতে মেয়েটা কল্পনাকে তাদের সাথে ডিনার অফার করল। কল্পনা অনুরোধ ফিরিয়ে দিতে পারেনি। তাদের সাথে খেয়ে নিয়েছে। কাদিনকে আসতে বারণ করেছে। নিশ্ছিদ্র রাত। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। এখনো টুপটাপ পড়ছে হালকা পাতলা বৃষ্টির ফোঁটা। আবারও ভারী বৃষ্টি নামতে পারে। ঘড়ির কাঁটা 10:30টায় এসে থেমেছে। দূরে কোথাও গানের ফাংশনের হালকা আলো ঝলমল করছে। মঞ্চে বাজছে বেজগিটার, মাইক্রোফোনে গলা ছেড়ে গাইছে কেউ, মাঝে মাঝে ভেসে আসছে করতালির শব্দ। আরাব খান কানে সাদা ইয়ারফোন। গাড়ির দরজা খুলে সবে বসতে যাবে এমন সময় চোখে পড়ল জেসিকে। সাদা আকাশি রঙের সেলোয়ার কামিজ পরা, চুলখানি খোলা, চোখে হালকা কাজল। চেহারাটা এমনিতেই মিষ্টি, আজ যেন আরও বেশি। এই মেয়ে তার বউ হয়ে লাভ আছে। লোকে বলবে আরাব খান একটা চমৎকার সুন্দরী বউ পেয়েছে। জেসি এগিয়ে এল। মুখে হাসি। আশিসের আজকের পারফরম্যান্সটা দারুণ হয়েছে। তুমি তো দেখতেই যাওনি। আরাব খান বাঁকা হাসল। বাংলার ভাত মাছ খেয়ে দে হিন্দি আর ইংলিশ গানের ধর্ষণ করছে। ওসব দেখে আমার কাজ নেই। জেসি চেহারা মলিন হয়ে এল। দীর্ঘদিন বিদেশ বিভুঁইয়ে কাটানোর পর ওখানকার মিউজিক কালচার ভালো লাগলে সেটা অপরাধ নয়। আরাব খান হাসল। হে হে। অপরাধ হলেও সমস্যা কি ডার্লিং? খানরা ক্রাইম করবে না তো কে করবে? ওটা সমস্যা না। সমস্যা অন্য কোথাও। জেসি তার পাশাপাশি বসল। তুমি মেবি ভাইয়ার সম্পর্কে কিছু জানতে চেয়েছ।
আরাব খান হেসে বলল, মনের কথা কিভাবে বুঝে ফেলো? জেসি হাসল। ইটস আ ম্যাজিক। ভাইয়া আমাদের বিয়েতে সমস্যা করবে কিনা এখনো বুঝতে পারছি না। তবে আমার সাথে আগের মতো কথাবার্তা বলছে না। তোমাকে ও টোটালি পছন্দ করছে না। ওর বিয়েটা হয়ে যাক, তারপর বাকিটা দেখা যাবে। আরাব খান মনোযোগ দিয়ে পুরোটা শুনে বলল, তোমার ভাইয়ের বউ কিন্তু আমার কালা বেআইন। জেসি অবাক হয়ে বলল, ভাবির সাথে তোমার কি ঝগড়া আছে? আরাব খান হাসল, আমার দয়ার শরীর। আমি চর লাথি জুতো পেটা খেয়েও ক্ষমা করে দিই। জেসির কপাল কুঁচকে গেল। কি বলছো? কে কাকে চর লাথি জুতো পেটা করেছে? বেআইন আমাকে মাঝে মধ্যে আদর যত্ন করে। এমন সুন্দর বেআই পেয়েছে, চরের ছুতোয় ছুঁয়ে দেয় আর কি। জেসি রেগে গিয়ে বলল, মানেটা কি? আরাব খান হো হো করে হাসল। ডার্লিং, তুমি কিন্তু এবার রেগে যাচ্ছ। জেসির মেজাজ খারাপ হতেই আরাব খানও তীক্ষ্ণ মেজাজে বলল, ওই বাড়ির মেয়েকে ভাইয়ের বউ করছো মানে কপালে দুঃখ আছে। কথায় কথায় হাত নাড়ে ওই মেয়ে। তোমার ভাই বোন সবাইকে জুতোপেটা করবে মতের অমিল হলে। আমার কথা মিলিয়ে নিও। বাই। পকেট গরম করে আসি। বলেই চোখে চশমা লাগিয়ে হাঁটা ধরল। জেসি তার পথ আটকে দাঁড়ালো। তোমাকে জুতোপেটা করেছে? আই এম সিরিয়াস আর্য। আরাব খান চশমা নাকের কাছটায় নামিয়ে জেসির দিকে তাকালো। চোখ টিপে দিয়ে বলল, ওকে আমি কি দিয়ে পেটাই দেখো শুধু। জেসি আবারও তার পথ আটকে দাঁড়ালো। ভাইয়া কিন্তু ছাড়বে না তোমাকে। বিয়েটা ভেঙে দাও। বিয়ে ভাঙার দুঃখে বেআইন কাঁদবে। আর আমি আর তুমি নেচে নেচে আমাদের বিয়েটা সেরে নেব। এর চেয়ে বড় রিভেঞ্জ আর কি হতে পারে? কি চাইছো তুমি? দেওয়ানিদের কান্না? বাস সামান্য কিছু? শালার বেইমান বোনটা বিয়ে করে জামাইয়ের দিওয়ানা হয়ে গেছে। হারামিটা। জেসি বলল, ভাইয়া কল্প ভাবিকে পছন্দ করে বিয়ে করছে। বিয়ে ভাঙা এত সহজ নয়। ভাইয়া মাকে বলেছে বিয়ের পর কল্পনার সাথে মায়ের না জমলে ভাবিকে আলাদা রাখবে। জীবনেও জমবে না। ওই মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে হলে তোমার মা বাবা ছেলে হারাবে আর তুমি ভাই। গ্যারান্টি দিচ্ছি। কথা মিলিয়ে নিও। জেসি চিন্তিত হয়ে বলল, আমি কি করতে পারি? আরাব খান ঠোঁট বাঁকিয়ে হাসল। বিয়ে না ভাঙতে পারলেও বিয়ের পর বেশি তেড়িবেড়ি করলে পিটিয়ে সোজা করে ফেলবে। আচ্ছা বাদ দাও ওসব। আমাদের বিয়ের সমস্ত ইভেন্টের খরচ কিন্তু। আরাব খান দূরে ছিটকে পড়ল। আঙুল নেড়ে বলল, নো নো নো। পকেট খালি করা যাবে না ডার্লিং। মানুষকে খাইয়ে লাভ নেই। সেই টাকা দিয়ে বরঞ্চ সাগরে থাইল্যান্ড ঘুরে আসা যাবে। জেসি হেসে উঠে বলল, তুমি না সত্যি বিয়েতে মতো দিয়েছ, এটাই যথেষ্ট। আচ্ছা বলো, বিয়ের দিন আমি কি রঙের শাড়ি পরব? তোমার চামড়ার কালার দেখে মনে হবে তুমি কিছুই পরনি। হা হা। অট্টহাসিতে ফেটে পড়ল আরাব খান। জেসি তার শক্ত বুকে কিল মারতে মারতে বলল, পাজি। তক্ষুনি আরাব খানের ফোনটা বেজে উঠল। সে বিরক্তির সাথে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমিন খানের ডার্লিং বড় জ্বালাচ্ছে আজকাল। বলেই ফোনটা রিসিভ করে কানে দিল। ইয়মম ডার্লিংয়ের সাথে আছি। ইলিনা বেগম বললেন, ইথু নাকি দেওয়ান বাড়িতে নেই। ও এখানেও আসেনি। কেন, কি হয়েছে? ইলিনা বেগম সবটা খুলে বললেন। আরাব খানের চোয়াল শক্ত হয়ে এল। ফোনটা পকেটে ভরে জেসিকে বলল, বাড়ি যাও। আমার কাজ আছে। আমাকে নামিয়ে দাও। পারবো না। রিকশা নাও। জেসি বলল, আর্য আমি একা। আরাব খান গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল দ্রুত। তার গাড়িটা গিয়ে থামল হাসপাতালের সামনে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে সে কেবিন নাম্বার খুঁজে নিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল কল্পনা বাবার শিয়রের কাছে মাথা রেখে ঘুমোচ্ছে। আরাব খানকে দেখে সে চমকে উঠল। আরাব খান হনহনিয়ে এগিয়ে এসে তার হাত শক্ত করে চেপে ধরে একটানে বাইরে নিয়ে এসে বলল, ইথু কোথায়? কল্পনা ধস্তাধস্তি করে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। দাঁতে দাঁত পিষে বলল, জাহান্নামে গেছে। ওই দেওয়ানি। আরাব খান গর্জে উঠে তার গলা চেপে ধরতে হাত বাড়াল। কিন্তু ধরল না। আমার বোন কোথায়? দেওয়ানদের 14 গোষ্ঠী কোথায়? পালিয়েছে নাকি? কল্পনা আওয়াজ করে হাসল। তোমার ভয় পালাবে? তুমি তো একটা জোকার। শোনো, ফ্রিতে একটা উপদেশ দিই। সার্কাস দেখিয়ে ভালোই পকেট গরম করতে পারবে। এখন যা করছো তার চাইতে অনেকটা বেটার ওই কাজটা। যাও। খেটে খাও। আমার কাছে এসেছে বোনের খোঁজ নিতে। যত সব ফালতু বেকার। আরাব খান রাগ সামলাতে এদিক ওদিক তাকিয়ে কপাল চেপে ধরল কয়েক আঙুলের সাহায্যে। কল্পনা কেবিনে ঢুকে যাচ্ছিল। আরাব খান আবারও তার হাত চেপে ধরতে যাবে, তখনই ঘুরিয়ে কষে একটা চড় বসাল কল্পনা। আরাব খানও সাথে সাথে তাকে চড়টা ফিরিয়ে দিল। নার্স ছুটে এসে বলল, কি হচ্ছে এখানে? আরাব খানকে দেখে নার্সও চুপসে গেল। স্যার, আপনি এখানে? আরাব খান কিছু বলার আগেই একদলা থুতু তার মুখের উপর এসে পড়ল। মুহূর্তে থমকে গেল সবকিছু। কল্পনার পাশে এসে দাঁড়ানো সেই মেয়েটি, এমনকি আশেপাশের নার্সরাও অবিশ্বাস আর বিস্ময় জমে গেল।
আরাব খান ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো। তার চোখের দৃষ্টিতে আগুন, অপমান, রাগ আর অপ্রতিরোধ্য প্রতিশোধস্পৃহায় জ্বলজ্বল করে উঠল তার চাহনি। কল্পনা কেবিনের ভেতর ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। নার্সের একজন ছুটে এসে টিস্যু বাড়িয়ে দিল আরাব খানের দিকে। বলল, স্যার, আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আরাব খান কিছু একটা বিড়বিড় করল, হাতের মুঠো শক্ত করে নিল। এই কল্পনাকে যদি সে তার পায়ের কাছে না ফেলে, তার অহংকার চূর্ণ না করে, তার নামও আরাব খান নয়। আপাতত ইথুকে খুঁজে বের করতে হবে। ওর কিছু হলে সে এই দেওয়ানদের ছাড়বে না। সে কেবিনের দরজার দিকে তাকালো। নার্সকে ইশারায় ডেকে নিয়ে গিয়ে কিছু একটা বলল। নার্সটা মাথা দুলিয়ে বলল, আমি চেষ্টা করছি স্যার। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। বাইরে অনেক ঝড়। মনে হচ্ছে কাল সকালের আগে এই ঝড় আর থামবে না। ইথিকাকে নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। কাবিরের কানে না যায় মতো সবার যে যার মতো বলল, ইথিকা এখানে যেতে পারে, ওখানে যেতে পারে। বড় ফুপু বলল, ওই মেয়ে খুকি নয়, বিদেশ বিভুঁই এক করা মেয়ে মানুষ, নিশ্চয়ই কোথাও গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। লুবনা বেগম বিছানায় শুয়েও শান্তি পাচ্ছে না। কাবির কি করছে দেখে আসা উচিত। ছেলেটার কপালে কেন এত খারাপ হতে হলো? বউটাকে এত বোঝানোর পরেও সে একটুও শুধরাল না। তিনি উঠে বসলেন, ধীর পায়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরোলেন। কাবিরের ঘরের সামনে গিয়ে ভাজিয়ে রাখা দরজা একটুখানি ঠেলে দেখলেন কাবির বিছানায় শুয়ে আছে। চোখ দুটো খোলা, এক হাতের উল্টোপিঠ কপালের উপর, অন্য হাতটা পেটের উপর দিয়ে শুয়ে আছে। কপালে ভাঁজ। ছেলেটার নিশ্চয়ই আজকে আর ঘুম হবে না। মেয়েটা কোথায় যে গেল? লুবনা বেগম আবারও ঘরে ফিরে এলেন। কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর নিজের ফোন থেকে ইথিকাকে ফোন করলেন। ফোন ঢুকছে না কিছুতেই। মেয়েটার যদি কোনো বিপদাপদ হয়? লুবনা বেগম ফোন দিয়েই গেলেন। কিছুক্ষণ পর আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। ইথিকা ফোন রিসিভ করল। লুবনা বেগম বললেন, হ্যালো বৌমা, শুনতে পাচ্ছ? কোথায় তুমি? ইথিকা কান্না জড়ান গলায় বলল, রাস্তায়। এ কেমন কথা মা? বাড়ি চলে এসো। ইথিকা কান্না আড়াল করে বলল, আপনার ছেলে আমাকে একটা ফোনও দেয়নি। তুমি কেন তোমার জেঠুকে ভয় দেখাতে গেলে? জানো না উনি অসুস্থ মানুষ? আমি ভয় দেখাতে গিয়েছি? আমি কিচেনে পানি আনতে গিয়েছিলাম। ফেরার পথে আমাকে নাজিফা বলল জেঠুর ঘরে কিসের যেন শব্দ হয়েছে। আমি সেজন্য জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম জেঠুর কি হয়েছে। উনি আগে থেকেই ছটফট করছিলেন। বুকের ব্যথাটা আগে থেকেই লাগছিল। আমাকে দেখার পর আরও রিয়েক্ট করলেন। আমি কি জানতাম যে সব দোষ আমার ঘাড়ে এসবে পড়বে? লুবনা বেগম বললেন, হায় আল্লাহ, ভুল বুঝাবুঝি হয়েছে। তুমি ফিরে এসো মা। আমি আর ফিরব না। আমার আর ভালো লাগছে না এত পরীক্ষা দিতে। আমি যতবারই চাইছি নিজেকে শোধরাতে, ততবারই আপনার ছেলে আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছে। পান থেকে চুন খসলেই আমার দিকে আঙুল উঠে। লুবনা বেগম চুপসে গেলেন। এখন মেয়েটাকে কিভাবে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনবেন তিনি? লুবনা বেগম বললেন, আমি কাবিরকে সব বলছি। তুমি ফিরে এসো। ঝড় বৃষ্টির রাতে বিপদ হতে পারে। ফিরে এসো মা। ইথিকা ক্লান্ত হয়ে বলল, আমি আর পরীক্ষা দিতে পারছি না। আপনার ছেলে আমার পাশে থাকলে হয়তো ভেবে দেখতাম, কিন্তু আমি একা কিছু পারবো না। এই সংসার আমার জন্য না। আমি কাবিরের যোগ্য না। ইথিকা কেঁদে উঠে ফোনটা কেটে দিল। লুবনা বেগমের অস্থির হয়ে উঠলেন। ভাইজানের বুকের ব্যথা আগে থেকে বেড়ে গিয়েছিল। তার মানে সবাই ভুল বুঝেছে। কিন্তু নাজিফা চুপ থাকলো কেন ইথিকাকে বের করে দেওয়ার সময়? এজন্যই কি ইথিকা বারবার নাজিফার মুখের দিকে তাকাচ্ছিল? তিনি কাবিরের ঘরে ছুটে গেলেন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলেন কাবির নেই। গাড়িটা ঝড়ের ভিতর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। বাইরে অঝোর বৃষ্টি। উইন্ডশিল্ডে ঝড়ের ক্রুদ্ধ সুর বাজছে। রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। কল্পনা আরাব খানের ডান হাতের ওপর অস্থিরভাবে কিল মারছে। গাড়ি থামাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার বোনকে খোঁজার দায়িত্ব আমার নয়। গাড়ি থামাও বলছি। আরাব খান চুপচাপ। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে আছে। চোয়ালটায় চাপ পড়েছে, হালকা ফুলে উঠেছে। জবাব না দিলেও তার ভিতরে যে ঝড় বইছে সেটা স্পষ্ট। নার্সদের সাহায্য নিয়ে কল্পনাকে কেবিন থেকে বের করে হাসপাতালের বাইরে নিয়ে এসেছে সে। ইথুকে আজ না পেলে কাবিরও কাল সকালে কল্পনাকে আর খুঁজে পাবে না। ওদের কারণে ইথু বাড়ি ছেড়েছে, তাই খোঁজার দায়িত্ব ওদেরও আছে। তুমি গাড়ি থামাও আরাব খান। আরাব খান উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে। কল্পনার মনে হচ্ছে তার আয়ু খুব বেশি নেই। এই যাত্রায় সে মরে যাবে। মাথা ঘুরছে, বমি পাচ্ছে। কল্পনা আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল, দোহাই লাগে, গাড়ি থামাও, না হয় স্পিড কমাও না ফরমান। আরাব খান কোনো কথা না বলে তাকে এক ঘাকুনিতে সরিয়ে দিল। কল্পনা হঠাৎ ধাক্কা খেয়ে কপালে প্রচণ্ড ব্যথা অনুভব করল। দৃষ্টি ঝাপসা হয়ে এল। কপাল চেপে ধরে বসে রইল সে।
সে যতই নিজেকে সাহসী দেখাক তবুও মনের ভেতর একটা ভয় তাকে কুরে কুরে খাচ্ছে। সে এর আগে অনেকবার আরাব খানকে চড়থুতু মেরেছে, জুতো ছুঁড়ে মেরেছে, কথায় কথায় অপমান করেছে। সবকিছুর প্রতিশোধ নিতে সে তার সাথে নষ্টামি করবে না তো? এই ঘুষখোর অসৎ পুলিশ অফিসারগুলোর ইতিহাস ঘাঁটতে গেলে কত নোংরামি যে বের হবে তার ইয়ত্তা নেই। কল্পনার নিজেকে নিয়ে ভয় হচ্ছে এবার। নিজের মাথা শান্তও করতে পারছে না সে। মাথা ঠান্ডা না হলে সে ভুলভাল কাজ করে বসে। তার কাছে ফোনটাও নেই। বাইরে বড় ভাই দাঁড়িয়ে আছে বলে তাকে নার্সগুলো তাকে বাইরে ডেকে এনেছিল। কিছু বুঝে উঠার আগেই আরাব খান তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে। কয়েকটা লোক ছুটে আসতে চাইছিল, আরাব খানকে দেখে এগিয়ে আসেনি। হঠাৎ জোরে ব্রেক কষল আরাব খান। কল্পনার মনে হলো পেটের ভেতরের সব নাড়িভুড়ি বের হয়ে এল বুঝি। আরাব খান গাড়ি থামিয়ে দিল। দরজা খুলে নিজে বের হলো। কল্পনা তার সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, কোথায় তোমার বোন? তোমার বোন কোথায় মরতে গেছে তা আমি কি করে জানব? আমাকে এক্ষুনি পৌঁছে দাও, নইলে আমি। আরাব খান তার দিকে নির্বিকার দৃষ্টিতে তাকালো। ঠান্ডা স্বরে প্রশ্ন করল, নইলে কি করবে? মেঘের মারানো এবং ঝড়ে ভাসানো বাতাস কল্পনার শরীরে গাঢ় শিরশিরানি ঢেলে দিল। জলের ফোঁটা একের পর এক তার গায়ে পড়ছে। তীব্র বাতাসের ঝাপটা সইতে না পেরে সে গাড়ির দিকে তাড়াতাড়ি পা বাড়াল। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল তাড়াতাড়ি। আরাব খান দরজায় ধাক্কা দিয়ে কঠিন স্বরে চেঁচাল, দরজা খোলো। কল্পনা আরাম করে বসে বিড়বিড়িয়ে বলল, হেডফোন থাকলে খুলে দেখাও। আরাব খান অনেকক্ষণ চেঁচাল। গাড়ির জানালা সে ভাঙতে পারবে না। তার অনেক টাকা লস হবে। গাড়ির ক্ষয়ক্ষতি করা যাবে না। কল্পনাও দরজা খুলবে না, বরঞ্চ সে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরাব খানের ইচ্ছে হলো গুলি করে এখানেই উড়িয়ে দিতে। তাকে বের করে দিয়ে আরামে ঘুমোচ্ছে, একবার দরজা খুলুক। গাড়ির নিচে পিষে মারবে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে গেল সে। পকেট থেকে পিস্তলটা বের করতেই তার ঠান্ডা ধাতু আঙুলের স্পর্শ পেল। কিছুক্ষণ ডান বামে পায়চারি করল। ধীরে ধীরে তার হাতটা শক্ত হতে থাকল। তারপর চোখের পলকে সময় নষ্ট না করে গুলি ছুড়ে দিল। গুলির শব্দ কল্পনার কানে তীক্ষ্ণ বেগে প্রবাহিত হলো। মনে হলো মেঘমালা ফেটে গিয়ে বজ্রপাত হলো তার ভেতরে। বুকের ভেতর হঠাৎ তীব্র ঝাঁকুনি, হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। গুলি কে ছুড়েছে? কাকে মেরেছে? ঠিক তখনই টর্চলাইটের তীক্ষ্ণ আলো তার চোখে এসে পড়ল। চোখগুলো ছটফট করে বন্ধ করে নিল সে। অন্ধকারের মাঝে কিছুটা সময় কেটে গেল। তারপর যখন চোখ খুলল তখন দেখা গেল একটা লম্বা ছায়া তার দিকে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। পিস্তলের ব্যারেল থেকে বের হওয়া ধোঁয়া আর ছায়াটির শীতল নিষ্ঠুর দৃষ্টি দেখে কল্পনার মাথা অবচেতনভাবে দুলে উঠল। না, সে বাঁচতে চায়। সে যতই পিছু হটল ছায়াটি ততটাই ঘনিয়ে এল তার দিকে। রাস্তার ধারে মাতাল লোকগুলোর সাথে দাঁড়িয়ে বোতলে মুখ লাগিয়ে চোখ চোখ করে মদ খাচ্ছে ইথিকা। সামনেই নাইট ক্লাবটা। কাবিরের কেন যেন বারবার মনে হচ্ছিল ইথিকা এই নাইট ক্লাবে থাকতে পারে। ইথিকা হাসছে, এলোমেলো কথা বলছে। গায়ে একটা সাদা কুর্তি, ওড়না গলার সাথে লেপ্টে আছে, চুল এলোমেলো। লোকগুলোকে দেখে মনে হলো বড়লোকের বখাটে ছেলে। দিনদুনিয়ার হুঁশে নেই তারা। কয়েকটা ছেলে ইথিকার দিকে বাজেভাবে তাকাচ্ছে মাঝে মধ্যে। ইথিকার শরীরের উপর তাদের কুঞ্জর। ইথিকার সেদিকে হেলদোল নেই। সে বকবক করেই যাচ্ছে, উচ্চস্বরে হাসছে। ঢলে পড়ছে লোকগুলোর গায়ের উপর। একজন হঠাৎ পিছন থেকে ইথিকার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। ইথিকার মুখে তখনও আধখালি গ্লাসের ঘোলা মদ। সে তা সরাসরি ছুঁড়ে দিল লোকটার মুখে। তারপর ভাঙা হাসিতে খিলখিলিয়ে উঠল। আরেকজন এসে তার হাত টেনে নিজের কাঁধে তুলে নিল। দুজনের কাঁধে ভর দিয়ে টালমাটাল পায়ে ইথিকা নাইট ক্লাবের দিকে এগিয়ে চলল, নেশা আর অবসাদের ভারে ভারাক্রান্ত হয়ে। এই দৃশ্যটুকু দূর থেকে দেখে স্তব্ধ হয়ে গেল কাবির। তার চোখের সামনে যেন সবকিছু ঘোলা হয়ে গেছে। এ মেয়ের জন্যে সে এই ঝড়ের রাতে পাগলের মতো সারা শহর চষে বেড়াচ্ছে। আর সে? তার ফোনে বারবার মায়ের নাম ভেসে উঠছে। একবার দুবার সে কোনোটা রিসিভ করল না। অবশেষে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিল। গাড়িতে উঠে ইগনিশন ঘোরাল। তারপর বাড়ির পথে রওনা দিল। এই সম্পর্ক আর কোনোদিন জোড়াতালি দেয়া সম্ভব না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে সে। আর নয়, আজ এখানেই সব শেষ। বাড়িতে ফিরেই দেখল অস্বাভাবিক একটা নীরবতা ছড়ানো চারপাশে। সবাই জেগে আছে, চোখে মুখে উৎকণ্ঠার ছায়া। লুবনা বেগম তাড়াতাড়ি ছুটে এলেন। কাবির, অনেক বড় বিপদ ঘটে গেছে। বৌমার ফোন থেকে কেউ একজন কল দিয়ে বলছে মুক্তিপণ দিতে হবে, নইলে তারা নাকি বৌমাকে। শব্দটা আর মুখে আনার সাহস হলো না লুবনা বেগমের। কাবির স্তব্ধ হয়ে গেল। লুবনা বেগম আরও বললেন, তোমার জেঠুর বুকের ব্যথা বৌমাকে জানালার ধারে দেখার আগেই বেড়েছে। নাজিফার মুখে শোনো, ওই বৌমাকে বলেছে ভাইজানকে দেখতে। আমরা সবাই ভুল বুঝেছি।
এখন কিছু একটা করো। মেয়েটার ক্ষতি হয়ে গেলে সবকিছু কাবিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই লোকগুলো তাহলে কারা? আঞ্জিল ওদের চেনে না? সে ভুল বুঝল। এত বড় ভুল। কাবিরের চোখ নাজিফার দিকে ছুটে গেল। নাজিফা তার চাহনি দেখে আরো জবুথবু হয়ে দাঁড়ালো। কাবিরের সূক্ষ্ম দৃষ্টি তার ভয়ার্ত চাহনির আড়ালে অন্য কিছু খুঁজছে। নাজিফা কি ইচ্ছে করে ইথিকাকে জেঠুর ঘরে পাঠিয়েছে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? কাবির দ্রুত বেরিয়ে গেল। নাইট ক্লাবেও ইথিকার কোনো অস্তিত্ব নেই। ওয়ালাইকুমুস সালাম। এত রাতে তুমি? কোনো সমস্যা আর্য? আরাব খান বলল, আমার কাছে জোসেফের নাম্বার নেই, তাই আপনার ফোনে কল করতে হলো। তার হবু বউ আমার কাছে। আমি মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ওকে এসে নিয়ে যেতে বলুন। জাহানারা বেগম অবাক হয়ে গেলেন। তোমার সাথে? কল্পনা তোমার সাথে কেন? ওর ভাইদের ফোন দাওনি তুমি? না, ওদের সাথে আমার শত্রুতা আছে। কথা হয় না। জোসেফকে খবরটা দিন। কল্পনা এখন কোথায়? আপাতত আমার পাশেই আছে। ফোনটা ওকে দাও। আরাব খান ফোন বাড়িয়ে দিল। কল্পনা তার হাত ঠেলে সরিয়ে দিয়ে বলল, কথা বলবো না আমি। সরো। আরাব খান নিঃশব্দে হাসল। কল্পনার কথাগুলো শুনতে পাচ্ছে জাহানারা বেগম। কল্পনা কথা বলতে চাইছে না কেন? মেয়েটা কি জোসেফকে ঠকাচ্ছে? আরাব খান বলল, তুমি কথা বলো। জোসেফকে ফোন দিয়ে সবটা বলতে চেয়েছিলে না? নাও, তার মাকে সবটা বলে দাও। কল্পনা এক ঝটকায় ফোনটা নিয়ে দূরে ছুঁড়ে মারল। তোমার চালাকি আমি ধরতে পেরেছি আরাব খান। একটা কথা শুনে রাখো, এসব করে তুমি আমার বিয়ে ভাঙতে পারবে না। জোসেফ আমাকে বিশ্বাস করে। আমি তোমার বোনের মতো চরিত্রহীন নই যে সে আমাকে কথায় কথায় অবিশ্বাস করবে। আরাব খান ফোনটা কুড়িয়ে নিল। চার্জ শেষ। মেজাজ খারাপ হচ্ছে। ইথিকা এখনো ফোন রিসিভ করছে না। হারামিটা গেল কোথায় এত রাতে? এই শয়তানিকেও এখন ছাড়তে হবে। তার যা করার সে করে ফেলেছে। সে গাড়ি স্টার্ট দিল। কল্পনা বলল, সোজা দেওয়ান বাড়িতে যাবে। নইলে আজকে তুমিও মরবে আমিও মরব। আরাব খান হো হো করে হাসল। বেআইন, আসুন আপনি আমি একসাথে মরে যাই। কল্পনা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তার রক্ত টকবক করছে রাগে। তার কাছে যদি কোনো ধারালো অস্ত্র থাকতো এই মুহূর্তে, সে আরাব খানকে ফালাফালা করে দিতেও দুবার ভাবত না। ইতোমধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আন্টি নিশ্চয়ই কথাটা এখন সবাইকে বলে বেড়াবে যে সে এতরাতে আরাব খানের সাথে আছে। সে কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা কেউ জানতে চাইবে না। জোসেফ কি তাকে অবিশ্বাস করবে? না, এত সহজে অবিশ্বাস করার মানুষ জোসেফ নয়। গাড়িটা খান বাড়ির সামনে এসে থেমেছে। কল্পনা গাড়ি থেকে নামল না। আরাব খান গাড়ি থেকে নেমে জানালার কাছে মাথা নামিয়ে বলল, বেআইন গাড়িতে ঘুমাতে চাইলে ঘুমাতে পারবেন। নো প্রব। কিন্তু আমরা কুটুমদের এভাবে ঘুমাতে দিই না। আসুন। হাত বাড়িয়ে দিল আরাব খান। কল্পনা তাকালো না। হাত বাড়িয়ে দেওয়া তো দূর, আরাব খান যা করার করে নিক। সে এমন খেল দেখাবে আরাব খান মুখ লুকিয়ে পার পাবে না। এখনো কামরান দেওয়ানের মেয়েকে এই আরাব খান এক ফোঁটাও চেনেনি। আরাব খান আচমকা শক্ত করে তার হাতটা চেপে ধরল। টেনে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। ইলিনা বেগম ছুটে এল। আর্য, তুমি এখানে? ইথু কোথায়? কল্পনা এখানে কি করছে? আমার সাথেই ছিল। বাকি রাতটুকুও এখানেই থাকবে। ইলিনা বেগম রেগে গেলেন। এই সিচুয়েশনে দাঁড়িয়েও তুমি ইয়ার্কি করছো? ইথুর খোঁজ পাওয়া যাচ্ছে না। কাবির ফোন করেছে। সে নাইট ক্লাবেও নেই। কোথাও নেই। কোথায় চলে গেল মেয়েটা? আরাব খান ধীরে সুস্থে পায়ের উপর পা তুলে সোফায় গিয়ে বসল। হাঁটুর উপর তুলে দেয়া পা নাচাতে নাচাতে বলল, ভালোই হয়েছে। ডিভোর্স নিলে এত কিছু হতো না। দেওয়ানিদের সাথে থাকতে চাইলে বিপদ তো ঘটবেই। বাজে বকো না। বাজে কোথায় বকছি? ওরা কেউ তোমার মেয়েকে গ্রহণ করেছে? তাহলে ওর কিসের ঠেকা পড়েছে ওখানে থাকার? তোমার মেয়ে জামাই তোমার মেয়েকে চায়? না পারতে সহ্য করছে। মুখের উপর বলে দিতে পারছে না তোমাকে আমার চাই না। তোমার মেয়ে শালার চরম বেহা। হঠাৎ করে জামাই পাগল হয়ে গেল ডিভোর্সের কথা উঠতেই। নিজের মর্জিমতো চলবে আর দেওয়ানি বউ হবে। হাস্যকর। ইলিনা বেগম ধমকে উঠলেন, ও ভুল কি করছে? ডিভোর্স নেবে বলে তো বিয়ে করেনি। দাঁড়াও, হেসে নিই একটু, তারপর কথা হচ্ছে। কল্পনা চেঁচিয়ে উঠল তার মধ্যে, আমি বাড়ি যাব। আরাব খানের মেজাজ গরম হয়ে গেল। ধমকে উঠল সে। হাসতেও দেবে না এরা শান্তিতে। কল্পনা ইলিনা বেগমকে বলল, আপনার ছেলে আমাকে হাসপাতাল থেকে তুলে এনেছে। আমাকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে। এইসব হেনস্থার জন্য আমি মামলা করব আপনার ছেলের নামে। আরাব খান তার দিকে সরু চোখে চেয়ে বলল, মনে হচ্ছে ছোট্ট সোনামণি লজেন্স না পেয়ে আন্টির কাছে বিচার দিচ্ছে। কল্পনার আগে ফোঁসফোঁস করে উঠে বলল, আমি তোমাকে পরে দেখে নেব। আগে বাড়ি যাব। বলেই গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল সে। বাইরে প্রচুর অন্ধকার।
কোন পথ দিয়ে যাবে, কিভাবে যাবে, কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। আবারও বাড়ির ভেতরে প্রবেশ করল সে। আরাব খান সোফায় মাথাটা এলিয়ে চোখ বুজে রেখেছে। শার্টের বুক খোলা। কল্পনাকে প্রবেশ করতে দেখে ফট করে চোখ মেলে হাসল। ললনা দেখি ফিরে এসেছে। ইলিনা বেগম পায়চারি করতে করতে কাকে যেন ফোন দিচ্ছিলেন। কল্পনা বলল, আন্টি ফোনটা দিন, ভাইয়াকে ফোন করব, গাড়ি পাঠাক। ইলিনা বেগম ফোনটা বাড়িয়ে দিচ্ছিল। তক্ষুনি কল্পনার মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে চো মেরে ফোনটা কেড়ে নিল আরাব খান। ফোনটার দিকে তাকিয়ে হেসে বলল, এটা তো সম্ভব নয় বেআইন। আপনি আজকে খান বাড়ির মেহমান। উপরের ঘরে চলে যান, খালি পেটে আরামসে ঘুমান, তারপর সকালে উঠে খালি পেটে আরামসে হেঁটে হেঁটে দেওয়ান বাড়ি চলে যাবেন। কল্পনা ইলিনা বেগমের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। ইলিনা বেগম বললেন, ফোনটা দাও আর্য, আমি ইথুকে ফোন দিচ্ছি। ওকে ইতোমধ্যে পুলিশ খুঁজছে, খুঁজে পেলে আমাকে কনফার্ম করবে বাড়িতে এসে। তুমি এত নিশ্চিত কি করে? তোমার বোন বিপদে আছে। আরাব খান তোত্তারছা গলায় বলল, বিপদ ডেকে এনেছে কেন? এখন বিপদকে জড়িয়ে ধরে ঘুমানো ছাড়া উপায় নেই। বেআইন নন। কল্পনা চমকে উঠল। আরাব খান হেসে বলল, যান বিপদকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমান, খালি পেটে কিন্তু হুহো গো। কল্পনা ঠাই দাঁড়িয়ে রইল। সে এই বাড়িতে কিছুতেই থাকবে না। ইলিনা বেগম আরাব খানের পিছু পিছু ছুটল। আর্য ফোন দাও, মায়ের সাথে এভাবে কেউ এভাবে ইয়ার্কি করে না। আরাব খান করে। ইলিনা বেগম চেঁচালেন, আর্য, সামনেই তো আছি, আস্তে করে ডাকলে হয় না? কি করতে চাইছো তুমি? আপাতত হারামিটাকে খুঁজে বের করব। কল্পনাকে ওর বাড়ি পৌঁছে দাও, ওকেও আমার বোনকে খুঁজে দিতে হবে। ইলিনা বেগম তার পিছু পিছু ঘরে গেল। আরাব খান শার্ট পাল্টে নিল, হাতে গ্লাভস পরে পিস্তলে গুলি লোড করল। পিস্তল পকেটে ভরে নিল, সাথে একটা চকচকে নাইফ। তারপর শার্টের কলার ঝাড়তে ঝাড়তে নিচে নেমে এসে কল্পনার সাথে হাসল। বেআইন চলুন, আপনি যেহেতু থাকতে চাইছেন না তখন আর জোর করব না। কোথায় যাব এখন? আমাকে আমার বাড়িতে নিয়ে যাও। আপনার ভাবিরানীকে খুঁজে পেলে তার সাথে আপনাকেও দেওয়ান বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। পিঙ্কি প্রমিজ। ইথিকাকে যেখানে এনে ফেলা হয়েছে সেখানের মেঝে স্যাঁতস্যাঁতে। বৃষ্টির পানি ছাদ গড়িয়ে পড়ছে। দরজা জানালা সব বন্ধ। ইথিকার যখন জ্ঞান ফিরল তখন তার মনে পড়ল সব ঘটনা। একটা ছেলে তার দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে ঠিকানা খুঁজছিল। সে কাগজটা পড়তে গিয়ে মাথা দুলে উঠেছিল। তারপর তাকে কি যেন খাওয়ানো হলো। ওসব মদ ছিল। তার দামি ফোনের কভারের নিচে টাকা ছিল। হাতের চুড়ি দুটোও নেই, গলার চেইনটাও, নাকের ডায়মন্ডের নোজপিনটা। অজ্ঞান পার্টির লোক ছিল নাকি? তার মাথাটা এখনো টলছে। সে মেঝে থেকে উঠে বসল। মুখের একপাশে কাদা লেগে আছে এখনো। থুতু ফেলল সে মেঝেতে। বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, মাথা ঘুরছে। সে চেঁচাল, কে আছো বাইরে? দরজা খুলে দাও। দরজা খুলল না কেউ। ইথিকা টলতে টলতে দরজার কাছে এসে একের পর এক ধাক্কা দিতে লাগল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। একসাথে অনেকগুলো লোক ভেতরে ঢুকে এল। ইথিকা ভড়কে গেল, চেঁচিয়ে বলল, আমাকে ছাড়ো। কারা তোমরা? লোকগুলো লোয়াভাতুর চাহনিতে তাকিয়ে আছে। ইথিকার এবার ভয় করতে শুরু করল। এতগুলো লোকের সাথে সে পারবে না। কিন্তু কি করবে এখন? লোকগুলো পরিকল্পিতভাবে ঘরে ঢুকেছে। দুজন এসে তার গায়ের ওড়না খুলে নিল। সেই ওড়না দিয়ে ইথিকার হাত বেঁধে ফেলার চেষ্টা করতে লাগল। ইথিকার সাথে ধস্তাধস্তিতে চলল। বড় বড় নখ তার গাল ছিঁড়ে ফেলল। একজনের নখ ইথিকার চোখের কোনায় গিয়ে গেঁথে গেছে। অন্যজনের নখ ঠোঁটের ভেতরে ঢুকে টান দেয়ায় ভয়ঙ্করভাবে ছিঁড়ে গেছে। ইথিকার সাদা দাঁত রক্তে মেখে গেল। চুল টেনে ধরেছে একজন, বুকের কাপড় টেনে ছিঁড়ে নিল একজন। তারপর মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল এক ঝটকায়। ইথিকা দুহাতে বুকের অংশ ঢেকে পিঠ করে মেঝেতে নিথর হয়ে শুয়ে রইল। দুবার বমি করল। কাদা বমি রক্তে মাখামাখি হলো সে। যতটুকু হুঁশে আছে ততটুকু দিয়ে বুঝতে পারল তাকে সোজা করে শুয়ে তার পা দুটো বাঁধা হচ্ছে। গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছে তার। মনে হচ্ছে এই তো আর কিছুক্ষণ। গলায় পানি না পড়লে মৃত্যু সন্নিকটে। তার মধ্যেই চোখে পড়ল সবচেয়ে বিকৃত জঘন্য দৃশ্যটা। একটা লোক ধীরে ধীরে নিজের পোশাক খুলে ফেলছে একটা একটা করে। ইথিকার নিঃশ্বাস আটকে গেল। ঘিনঘিনে একটা ঘ্রাণ বাতাসের রন্ধ্রে ঢুকে বুক চেপে ধরল। পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখে ভেসে উঠল রক্তজবা রঙের বিভৎসতা। সে আর সহ্য করতে পারল না। গলা বেয়ে উঠে এল গরম তিক্ত বিশ্রী স্বাদের বমি। গলগল করে বেরিয়ে এল রক্ত বমি। চোখের কোনা দিয়ে রক্ত তো পড়ছেই। নিশির নিঃশব্দতা ছিঁড়ে চারদিক কাঁপিয়ে বাজছে পুলিশের সাইরেন। দূরে কোথাও কুকুর ডেকে উঠছে। ইথিকা ছটফট করছে মাটিতে গড়াগড়ি দিয়ে। হাত পা বাঁধা, মুখে রক্ত জমাট।
হঠাৎ তার হালকা গোঙানির শব্দ ছুঁয়ে গেল অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা কারো কান। এক মুহূর্তের মধ্যে আড়াল থেকে ছায়ার মতো এগিয়ে আসে দুজন লোক। তাদের চোখে হিংস্রতা, লোভার্ত দৃষ্টি, হাতে রশি। একজন ইথিকার গলায় ঠেসে ধরে মোটা দড়িটা যাতে তার একটাও শব্দ না বেরোয়। অন্যজন চেপে ধরে তার মুখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা ধকধক করছে। ইথিকার শরীর ঘামে ভিজে গেছে, বুকের অর্ধেকটা কাপড় ছেঁড়া। রক্তে ভিজে যাচ্ছে মেঝে। কয়েকজন ফিসফিস করে বলল, এখনো শব্দ বেরোচ্ছে কেন? কোনো কাজ পারিস না? পুলিশের বাচ্চারা চলে এসেছে। রশিটা জোরে টান। রশিটা গলায় পেঁচিয়ে ইচ্ছেমতো টানতে লাগলো তারা। ইথিকার গলায় গড়গড় শব্দ হচ্ছে। ধুলার পর্ত জড়িয়ে আছে পুরনো বাড়িটাতে। পুলিশের টিম বাড়ির সামনে থেমে গেল। কাবির, কাদিন সবাই নামলো গাড়ি থেকে। ফ্রন্ট ইউনিটের সাথে সামনে চলে গেল তারা। কাবির তারা দিচ্ছে পুলিশকে। কারো অনুমতি লাগবে না, তাড়াতাড়ি করুন। তার পেছনে পেছনে আরাব খানের গাড়ি এসে থেমেছে। ইয়ারপিসে জুনিয়র অফিসারের সাথে কানেক্ট হওয়ার পর থেকে সে এই পথে চলে এসেছে। কল্পনার বুক কাঁপছে। কোথায় চলে এসেছে সে? এখানে এত পুলিশ। গাড়ি থেকে তড়িতে নেমে এল আরাব খান। সাব ইন্সপেক্টর এসে সালাম ঠুকে বলল, স্যার, ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ভেতরে অস্ত্রধারী কয়েকজন লোক আছে। ফ্রন্ট ইউনিট বলছে দরজা ভেতর থেকে লক করা। আমরা আসার আগেই কয়েকজন পালিয়েছে। আরাব খান সামনে এগিয়ে গেল। কল্পনা তার পিছু পিছু গাড়ি থেকে নেমে এল। বলল, আমি এখন কি করব এখানে? আরাব খান ঘাড় ফিরিয়ে তাকালো। দাঁত চিবিয়ে বলল, আমার কোলে উঠবে? এসো, কোলে উঠে বসে থাকো। কল্পনা মুখ ফিরিয়ে নিল। কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। এই বেয়াদবটার সাথে কথা বলারও ইচ্ছে নেই। আরাব খান আর দেরি না করে দৌড়ে দৌড়ে বাড়ির সামনে চলে গেল। পুলিশের দল সেদিকে ছুটল। কাবির আর কাদিনকে দেখে চোয়াল শক্ত হয়ে এল তার। কিন্তু এখন কিছু বলার সিচুয়েশনে নেই সে। সে চোখে ইঙ্গিত দিলেন 2 নম্বর অফিসারকে। তার হাতে রাইফেল, কিন্তু দরজা ভাঙার জন্য সেটাই যথেষ্ট না। কড়া গলায় বলল, সামনের তালায় শটগান লাগাও। 2 নম্বর অফিসার এগিয়ে গিয়ে দরজার ডেডবোল্ট লক্ষ্য করে শটগান ছুড়ল। ধরাম। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল বাড়ির সামনের দেয়াল। তালা খুলে গেল না, কিন্তু আটকে রাখা কাঠের অংশ ফেটে গিয়েছে। আরাব খান বলল, আরেকটা দাও কবজার এর নিচে। দ্বিতীয় গুলি হিট করল দরজার কবজায়। এবার কাঠচির ধরল। আরাব খানের দৃষ্টি সানানো। সে এবার ইশারা করল, গোর। দুজন অফিসার একসাথে কাঁধ দিয়ে ধাক্কা দিল দরজায়। ফাটা কাঠ ও ভাঙা কবজায় ভর দিয়ে দরজাটা হুড়মুড় করে খুলে গেল। দরজার পাশের কাঠ ভেঙে ছিটকে পড়ল মেঝেতে। চমকে উঠল সবাই। এরপরেই একটার পর একটা বুটের শব্দ, আর সেই সঙ্গে আরাব খানের গর্জন। কেউ নড়াচড়া করলে সঙ্গে সঙ্গে গুলি করব। দড়ি হাতে থাকা লোকটা হতচকিত হয়ে পেছনে ঘুরতেই গায়ের ওপর ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। আরেকজন পালাতে চাইল, কিন্তু ততক্ষণে আরাব খান হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ে তার পেছনে থেকে চেপে ধরেছে। ইচ্ছেমতো কিল ঘুষি চর মারতে লাগলো নিজের সর্বশক্তি দিয়ে। ঘরের এক কোণে পড়ে থাকা টর্চটা কাবির তুলে ধরতেই আলোটা গিয়ে পড়ে ইথিকার মুখে। পা জোড়া থমকে গেল তার। গলার কাছে মনে হলো কিছু একটা আটকে আছে। বুকের উপর মস্তবর একটা পাথর। রক্ত, ঘাম আর কষ্টে জর্জরিত ইথিকার মুখ। গলায় দড়ির দাগ। মুখ, চোখ, নাক সব দিক দিয়ে রক্ত নির্গত হচ্ছে। তবুও চোখ দুটো খোলা। প্রাণে বেঁচে থাকার শেষ চেষ্টাটা এখনো টিকে আছে। কাবির পাথর হয়ে গেছে। কোনো বোধশক্তি নেই। ঠোঁট ফুঁড়ে অস্ফুটস্বরে একটা শব্দ বের হলো। এমন পরিণতি তো সে চায়নি, কিছুতেই চায়নি। ঘরটা এবার আলোয় ভরে গেল। ইথিকাও তাকে দেখল। হাতটা নড়ে উঠল। গালটা হা করে রইল। কাবির চোখের পলকে ছুটে এসে তার মাথাটা কোলে তুলে নিয়ে বুকের সাথে চেপে ধরল শক্ত করে। ইথিকার মুখটা তার বুকে স্পর্শ হলো। তার শরীরটা রক্তে ভেজা। জানোয়ারগুলো কি করেছে তার সাথে? কাদিন পায়ের বাঁধন খুলে দিল। কাবির ডাকল, আঞ্জিল তাকাও। ইথিকার শরীরটা এতক্ষণ তোড়পাচ্ছিল। কাবিরের বুকে ঠাঁই পাওয়া মাত্রই থমকে গেল। দেওয়ানদের কাছে দেয়া তার দেওয়া শেষ পরীক্ষা হয়তো এটাই। কাবির আরও শক্ত করে তাকে বুকের সাথে চেপে ধরল। হাত তুলে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো। গর্জে উঠে বলল, জানোয়ার অফিসার, এদের এক্ষুনি মৃত্যু দিন। এক্ষুনি। সাথে সাথে গুলির শব্দ। এক ঝটকা রক্ত। কাবিরের মুখ, বুক ভরে উঠল। তাদের পাশেই মুখ থুবড়ে পড়ল একজন। রক্তের গরম ঘ্রাণে কাবিরের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। আরাব খান কাঠের চেয়ার টেনে জোরে বাড়ি দিল লোকটার মাথায়। লোকটার মাথা ফেটে ছিটকে পড়ল কুচকুচে কিছু জিনিস। মগজে চূর্ণ অংশ, রক্তহাড়ের টুকরো। কাবির তা দেখে ইথিকাকে বুকে চেপে ধরে ছুটে বেরিয়ে গেল রক্তভেজা ঘরের দরজা পেরিয়ে। কাদিনকে চেঁচিয়ে বলল, গাড়ির দরজা খোলো। যাও। কাদিন ছুটে গিয়ে গাড়ির দরজা খুলল। পুলিশ আর লোকগুলোর মধ্যে তখনও ধস্তাধস্তি চলছে।
একজন পুলিশ আহত। ঘর থেকে একজন মারধর খাওয়া সত্ত্বেও পালিয়ে বাইরে বেরিয়ে গেছে আরাব খানের হাত ফসকে। কাবির আর কাদিন ইথিকাকে নিয়ে গাড়িতে উঠে গেছে। কল্পনা তাদের দেখে এগিয়ে আসছিল, তখনই লোকটা কল্পনার দিকে ছুটে এল। কল্পনা বুঝতে পারছিল না কি করবে। ইথিকার অবস্থা দেখে সে হুঁশ হারা। ও মরে টরে যাবে না তো? তাহলে তো সব শেষ। ওরা কেন এমন করলো ভাবির সাথে? লোকটাকে এগিয়ে আসতে দেখে কল্পনা গাড়ির পাশে চলে গেল দৌড়ে। তখনই একটা ধারালো কুড়াল ছুটে এসে লোকটার পিঠে বিঁধল। তখনই তাদেরই কুড়াল। আরাব খান ছুঁড়ে মেরেছে। লোকটা কল্পনার সামনে এসে মুখ থুবড়ে পড়ল। গায়ে কাপড় নেই, একটা প্যান্ট কোনোমতে কোমরের নিচ অব্দি নামানো। আরাব খান সেটা টেনে ছাড়িয়ে নিয়ে কুড়াল দিয়ে কুপাতে লাগলো কল্পনার সামনে। কল্পনা ভোক ভোক করে বমি করতে লাগলো গাড়ির অন্য পাশে গিয়ে। আরাব খান লোকটাকে কুপিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো অন্ধকারের মধ্যে। চোখের পলকে কি যেন হয়ে গেল। কল্পনা পায়ে শক্তি ধরে রাখতে না পেরে গাড়ির সাথে লেগে নিচে বসে পড়ল। আশিস খান আর আরিশ খান অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এল। রক্তাক্ত লাশটাকে বস্তাবন্দি করে পুলিশদের চোখের আড়ালে নিয়ে চলে গেল কল্পনার চোখের সামনে দিয়ে। কত দক্ষ হাতে কাজটা করল। মনে হলো তাদের অভ্যাস হয়ে গেছে এসবে। কল্পনার বুকের ভেতরটা লাফাচ্ছে, কান ভো ভো করছে, ছটফট করতে লাগলো সে। এত নৃশংস। বাকিদেরকে পুলিশের সামনে পিটিয়েছে আরাব খান। তারাও 24 ঘন্টার মধ্যে তোরপাতে তোরপাতে মরবে, নইলে সে অন্যভাবে এদের মারবে। সিনিয়র অফিসারের পদমর্যাদা থাকায় সে একেবারে নির্বিকারভাবে পিটিয়েছে। তার সামনে কেউ বাধা দেয়ার সাহস করেনি। আইনের নিয়মবিধি তার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাল যা হবার হবে। তার ভয় নেই। বালের আইনকে সে ভয় পায় না। পুলিশ সবাইকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করল। আরাব খান গাড়িতে উঠে বসল। হাসপাতালে রওনা দেবে সে। এবার ওই দেওয়ানদের দেখে নেবে, খুন করে ফেলবে সবকটাকে। তখনই খেয়াল হলো কল্পনার কথা। মরণটা তার ভাইদের সাথে যেতে পারেনি। গেল কোথায়? একে গলা টিপে মারবে সে। সে তৎক্ষণাৎ গাড়ি থেকে নামল। ওপাশে ঘুরে যেতেই দেখল কল্পনা গাড়ির সাথে ঠেস দিয়ে বসা, চেতনা হারিয়েছে। আরাব খান গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে কল্পনার মুখের উপর ঢালতে লাগলো। কল্পনা হুঁশ ফিরে পেয়ে কাঁদতে লাগলো। ছাড়ো আমাকে, খুনি। আরাব খান গর্জে উঠে বলল, আরেকটা কথা বললে তোকে খুন করে পুঁতে ফেলবো একদম। চল। কল্পনা তার দিকে তাকাচ্ছে না। তার ঘেন্না লাগছে রক্ত দেখতে। পেট মোচড় দিচ্ছে। আরাব খান তার সামনে বসে পড়ল। কল্পনা বিড়বিড়িয়ে বলল, খুনি। আরাব খান শান্ত গলায় বলল, 1 থেকে 3 গুণব। তার মধ্যে গাড়িতে উঠে বসো, নইলে ফেলে চলে যাব। কুত্তা ছিঁড়ে খাবে। কল্পনা তার কথা শুনল না। আরান খান গর্জে উঠে তার কপালে রিভলভার ঠেকাতেই কল্পনা হু হু করে কেঁদে উঠে বলল, সরো। আরাব খান সরে গেল। কল্পনা পায়ে ভর দিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসল। আরাব খান শার্ট ছাড়িয়ে বোতলের বাকি পানিটুকু মুখে ঢালল। তারপর শার্টটা দিয়ে মুছে নিল যতটুকু সম্ভব। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি বড় সড়কে উঠে যেতেই কল্পনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝপথে গাড়ি হঠাৎ ব্রেক কষল। গাড়ি থামতেই আশিস খান গাড়িতে উঠে এল। তার হাত থেকে শার্ট নিয়ে আরাব খান গায়ে শার্ট জড়াল। নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কল্পনা আল্লাহকে ডাকতে লাগল, হাসপাতালে আর কোনো ঝামেলা না হোক। আশিস খানের ফোন বাজছে। সে ফোন সাথে সাথে রিসিভ করে আরাব খানের সামনে রাখল। আরাব খান বলল, ড্যাড। আমিন খান কিছু জানতে চাইল। আরাব খান বলল, হসপিটালে নিয়ে গেছে। ওদের কারণেই এসব হয়েছে। আমি ওদের ছাড়ব না। কল্পনার দিকে ফিরে তাকালো আশিস খান। বলল, একে বাঁচিয়ে রেখেছ কেন? ইথুর কিছু হয়ে গেলে একেও ওইভাবে মারব। কল্পনা চুপসে গেল। আরাব খান ফোনে মেজাজ চড়িয়ে বলল, ওদের মনে হয় পুলিশি হেফাজতে রাখবে। 2 জন স্পট ডেথ। একজনকে আশিসের হাতে ছেড়ে দিয়েছি, সেও অবশিষ্ট নেই। বাকি 3 জন পুলিশের হাতে। মরে গেল তো বেঁচে গেল। যদি বেঁচে ফিরে মুন্ডু কেটে হাতে ধরিয়ে দেব। আমিন খান ফোনের ওপাশে গর্জন করছে, তা স্পষ্ট শোনা যাচ্ছে। কল্পনার ভয় লাগছে। হাসপাতালে নিশ্চয়ই 2 পরিবারের মধ্যে যুদ্ধ লেগে যাবে। গাড়ি দ্রুতবেগে ছুটে চলছে। আরাব খান শেষমেশ উত্তপ্ত গলায় উচ্চারণ করল, ইয়েস, অ্যাটেম্পটেড রেপ। হাসপাতালের সামনে পুলিশের গাড়ির সাইরেন, অ্যাম্বুলেন্সের শব্দ, আমিন খানের পরিচিত নানান ব্যক্তিবর্গ, দেওয়ানদের পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন, ডাক্তার, নার্সের ভিড়। গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকে পড়ল আরাব খান আর আশিস খান। কল্পনাও মুখ ঢেকে তাদের পিছু পিছু গাড়ি থেকে নামল। আরাব খানকে দেখে সরে দাঁড়ালো মানুষজন। তাকে বিধ্বস্ত ভয়ঙ্কর দেখাচ্ছে। কানে রক্ত লেগে আছে। তাকে দেখামাত্র ইলিনা বেগম ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল। ও কি মরে যাবে আর্য? ওর হাত পা কাটা। গলা কাটতে চেয়েছিল, রশি দিয়ে ফাঁস দিতে চেয়েছিল।
ওর এই দশা কারা করল? আরাব খান মাকে এক হাতে জড়িয়ে ধরে চোখ তুলে কাউসার দেওয়ানের দিকে তাকালো। কাউসার দেওয়ান তাকে দেখামাত্রই চোখ সরিয়ে নিল। কে জানে এখন কি শুরু করবে এই হাসপাতালে। ওরা চিরকাল অশান্তির জাত। ইথিকাকে হাসপাতালের এমার্জেন্সি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলছে। ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করছে। দুই বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা সবাইকে ঘিরে দাঁড়িয়েছে। পুলিশ কথা বলছে। জোসেফ আর তার পরিবারও এসেছে। কাদিনের সাথে কথা বলে জোসেফ কল্পনার দিকে এগিয়ে গেল। তার এরূপ অবস্থা দেখে জানতে চাইল কি হয়েছে। কল্পনা জোসেফকে সবটা খুলে বলতে লাগল। জেসি সবটা শুনে আরাব খানের কাছে গেল। আরাব খানের সাথে কাদিনের তর্ক বেঁধে গিয়েছে ইতোমধ্যে। কাদিন বলল, এর আগেও ভাবি নাইট ক্লাবে একা একা গিয়েছে। এইবারও সে কথাটায় বড় ভাইয়ের মাথায় এসেছে। স্বাভাবিক। তুই হলে তোর মাথায়ও এটাই আসতো। আরাব খান গর্জে বলল, কিসের স্বাভাবিক? তোরা ওকে এই ঝড়ের রাতে একা ছাড়লি ভালো কথা, কিন্তু আমাদের জানালি না কেন? ওর কিচ্ছু হলে তোরা কেউ হাসপাতালের বাইরে পা রাখতে পারবি? একটাকেও জান নিয়ে ফিরতে দেব না। কাদিন বলল, ভয় দেখাচ্ছিস নাকি? তোরাই তো ধর্ষকদের সাথে ওঠা বসা করিস। আগে ওদের শায়েস্তা কর। তোরাই মেয়েদের পেছনে ওসব ধর্ষকদের লেলিয়ে দিস। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেখানে নিজেদেরই পড়তে হয়, এটা বুঝতে শেখ আগে। তোরা এসব ধর্ষকদের টাকা দিয়ে পালিস, অন্যায় কাজে লাগাস। বিপদে পড়লে তখন তোদের মুখে নীতিকথা শোনা যায়, তার আগে না। আরাব খানকে ধরে রেখেছে ইলিনা বেগম আর আরিশ খান। তাকে উত্তেজিত হতে জেসি তার হাত ধরে রেখে বলল, প্লিজ তুমি থামো। আগে ইথিকা সুস্থ হোক, তারপর ঝগড়া করো। এখন এসব করার সময় নয়। কান বেয়ে রক্ত গড়াচ্ছে, টিস্যু নাও। আরাব খান টিস্যু নিল তার হাত থেকে। কপাল কান মুছে টিস্যুটা ছুঁড়ে ফেলতে যাবে তখনই দেখল কল্পনা একনাগাড়ে কথা বলছে জোসেফের সাথে। হাত নেড়ে নেড়ে ভীষণ আতঙ্কিত হয়ে সবটা খুলে বলছে। হঠাৎ কথা থেমে গেল তাকে তাকাতে দেখে। কল্পনা জড়সড় হয়ে গেল। এই ভয়ঙ্কর জানোয়ারটার সাথে তার আর কোনো কথাবার্তা নেই। জেসিও কল্পনার দিকে তাকালো, আরাব খানের চোখ অনুসরণ করে। তারপর ধীরে ধীরে আরাব খানের মুখের দিকে তাকিয়ে বলল, কল্প ভাবি তোমার সাথে ছিল? আরাব খান চোখ সরিয়ে নিল, কিছু বলল না। তার বদনাম গাইছে দেওয়ানি, ওর একটা ব্যবস্থা করতেই হবে এবার। জাহানারা বেগম কল্পনাকে বললেন, তারপর? কল্পনা এক নিঃশ্বাসে বলল, সে কেন আরাব খানের সাথে ছিল, তাকে কিভাবে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে, কারণ তাকে পরিষ্কার থাকতে হবে হবু শাশুড়ির কাছে। শেষে বলল, ওই বাড়িটাতে যাওয়ার পর আমার সামনেই লোকটাকে কুপিয়ে মেরে বস্তাবন্দি করে নিয়ে গেছে ওরা। আমার সামনেই। বিশ্বাস করুন আন্টি। জেসি এসে বলল, ঠিকই তো করেছে। তোমার সাথে এমন হলে তোমার ভাইরা চুপ করে থাকবে? কল্পনা হাঁপাচ্ছে। জেসিকে বলল, না, চুপ করে থাকবে না, কিন্তু এভাবে ওরা মানুষকে মারতে পারে আমি ভাবতেও পারছি না। আমি কি দেখলাম, ওরা খুব ভয়ঙ্কর, খুব। আমি এক্সপ্লেইন করতে পারছি না কিভাবে মেরেছে আমার সামনে। জেসি বলল, ঠিক কাজ করেছে। কল্পনা দুপাশে মাথা নেড়ে বলল, ওরা খুব ভয়ঙ্কর জেসি, এত অন্ধবিশ্বাস ভালো না। আরাব খান একটা সাইকো, ওরা কিভাবে মানুষ মারে। তুমি প্লিজ সরে এসো, তুমি ভালো থাকবে না ওদের কাছে। ওরা এর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তার হাত পা তরতর করে কাঁপছে। জোসেফ তাকে ধরে এনে একটা বেঞ্চে বসাল। পানির গ্লাস নিয়ে এসে তার সামনে বসল। বলল, আগে পানিটা খাও, রিল্যাক্স। জেসির বিয়ে হয়ে যাচ্ছে না এখন, শান্ত হও। কল্পনা পানির গ্লাস দুহাতে ধরল। বলল, বড় ভাই কোথায়? মেবি ব্লাড কালেক্ট করা নিয়ে বিজি আছে। পানিটা খাও। কিরণ। কিরণ সাড়া দিল, জি জিজু। জোসেফ বলল, তুমি তোমার আপুর পাশে বসো, আমি দেখছি কাবির সাহেব কোন দিকে গেছেন। তোমরা এখানেই থাকো, আমি আসছি। কল্পনা গ্লাসে ঠোঁট বসাতে যাবে তার আগেই রক্তভেজা টিস্যুর দলা এসে পড়ল গ্লাসের ভিতর। কল্পনা ভোক ভোক করে বমি করতে লাগলো সবার সম্মুখে। জেসি দ্রুত আরাব খানের দিকে তাকালো। টিস্যুটা কেন ছুঁড়ে মারল ও? কল্পনা অসুস্থ হয়ে পড়েছে। বমি করতে করতে আবারও সেন্সলেস হয়ে পড়েছে ওখানে। জোসেফের বাবা তাকে ইশারা করে কিছু বলল। জোসেফ তাকে কোলে তুলে একটা কেবিনে নিয়ে গেল আরাব খানের পাশ কেটে। ইথিকাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারো অপেক্ষা ফুরুচ্ছে না। দুই বাড়ির কোন্দলও যেন অপেক্ষার প্রহর গুনছে। আত্মীয় স্বজনের সামনে কেউ কোন্দলে জোড়াতে পারেনি, নইলে খুনাখুনি হাসপাতালে হয়ে যেত। সকালের দিকে তাহমিনা এসেছে। তাকে দেখামাত্র আসলাম খান কোথা থেকে ছুটে এল। আমার বোন মরেছে কিনা দেখতে এসেছ? তাহমিনা অবাক হয়ে বলল, ফালতু কথা বলবেন না একদম। ও আমারও বোন, ওকে আমি আমার দায়িত্ববোধ থেকে দেখতে এসেছি। সবাইকে নিজেদের মতো মনে করবেন না। আমার ছেলে কোথায় সেটা আপনাকে বলবো কেন? সামনে থেকে সরুন।
আসলাম খানকে ডিঙিয়ে চলে গেল তাহমিনা। কিরণ এদিকে আসছিল। তাহমিনাকে দেখল সে। অবাক কণ্ঠে বলল, আপু তুমি? তাহমিনা কিরণের সাথে কথা বলতে বলতে ভেতরে গেল। করিডোরে জেসি বসেছিল। তাহমিনা তাকে দেখে বলল, আমার মেঝো যাও এখানে আছে দেখছি। কবে এলে? জেসি বলল, ভোররাতে বাড়ি গিয়েছিলাম। এই তো কিছুক্ষণ আগেই এলাম। ইথিকার অবস্থা এখন কেমন? ডাক্তার সন্তোষজনক কিছু জানাননি। তাহমিনা ইথিকাকে এক পলক দেখতে চাইল। এত মানুষ দেখার জন্য উদ্গ্রীব। কিন্তু ডাক্তার তার হাজবেন্ড আর বাবা মা ছাড়া কাউকে এলাও করছে না আপাতত। কল্পনাকে বাড়ি নিয়ে গেছেন লুবনা বেগম। সেও একটা ট্রমার ভেতর আছে। জন্মের পর থেকে দুই বাড়ির কোন্দল দেখলেও সামনাসামনি অমন বিভৎস দৃশ্য সে জন্মের পর দেখেনি। সারাদিন দুই বাড়ির মানুষ আর আত্মীয়দের ভিড়ে হাসপাতালটা মুখরিত ছিল। সন্ধ্যা নামতেই সব শব্দ ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। সেই নীরবতার ভেতর কাবির চুপচাপ এসে ইথিকার শয্যার পাশে বসল। ইথিকার মুখে গলায় হাত পায়ে একের পর এক ক্ষতচিহ্ন। শরীর জুড়ে ব্যান্ডেজের সব সাদা পট্টি। চোখ দুটো বন্ধ নিথর। মনে হচ্ছে ঘুমিয়ে আছে বহুদিনের ক্লান্তিতে। কাবির ওর দিকে তাকিয়ে রইল। এমন শাস্তি সে কখনো দিতে চায়নি আঞ্জিলকে। সে শুধু চেয়েছে তার অন্তর কলুষিত মুক্ত হোক। কোনো ছলনা না থাকুক। কিন্তু এটা কি হলো? তাকে এত অনুতাপের মধ্যে ডুবিয়েও এভাবে শুয়ে থাকতে পারে না। সে জীবনে এতটাও পাপ করেনি যে এত বড় অনুতাপ অনুশোচনার বোঝা তাকে বয়ে বেড়াতে হবে। আঞ্জিলকে উঠতে হবে। সুস্থ হতে হবে। জীবনকে সুযোগ দিতে হয়। আঞ্জিলকেও দিতে হবে। সে ধীরে সুস্থে ইথিকার হাতটা আলতোভাবে ধরল। তারপর ইথিকার বন্ধ চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি বলেছিলে এই জন্মে আমাকে আর ছাড়ছ না। তাহলে এখন ছেড়ে যাবার এত আয়োজন কেন? তুমি অভিযোগের পাহাড় নিয়ে এসো। তবু ফিরে এসো। আমরা আবার ভাঙব, আবার গর্ব। তুমি ফিরে এলে এবার তোমার হাতটা আমি শক্ত করে ধরব। প্রমিজ। দেওয়ান বাড়িতে জোসেফের মা বাবা এসেছে। তারা এই শহরে এসেছে মাস তিনেক হচ্ছে। আগে তারা অন্য শহরে ছিল। এখানেও আছে বছর তিনেকের মতো। ইথিকা লাইফ সাপোর্টে আজ 4 দিনের মতো পড়ে আছে। কোনো উন্নতি নেই। উন্নতি আছে কিন্তু কাবিরের মনে হচ্ছে না সেটা কোনো উন্নতির পর্যায়ে পড়ে। আঞ্জিল যেদিন চোখ খুলবে সেদিন সে বিশ্বাস করবে। কাবির হাসপাতাল থেকে জোসেফের মা বাবাকে নিয়ে এসেছে। দুপুর তারা বাড়িতে খাওয়া দাওয়া করবে। জেসিকে আসতে বলেছিল। কল্পনার সাথে তার দ্বন্দ্ব চলছে। তাই আসতে চায়নি। কাবির নিজেই বেশিক্ষণ বাড়িতে থাকেনি। বেরিয়ে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার সময় খাবার টেবিলে বিয়ের প্রসঙ্গ উঠল। জাহানারা বেগম বললেন, আপনাদের বাড়ির বউ সুস্থ হোক। তারপর বাকি কথা। লুবনা বেগম জানতে চাইলেন, মেয়েকেও বিয়ে দিয়ে দিবেন মনে হচ্ছে। জাহানারা বেগম বললেন, হ্যাঁ, মেয়ের পছন্দের পাত্র আছে। আপনাদের আত্মীয় হয় তা তো জানেনি। দীর্ঘদিনের শত্রুতা আর পরিচিত বলে কাউসার দেওয়ান কিছু লুকোলেন না। জাহানারা বেগমকে বললেন, আমার ভাইজানকে তো জোসেফই উদ্ধার করেছে আরাব খানের হাত থেকে। বন্দি করে রেখেছিল নিজেদের ডেরায়। এদিকে আমাদের বলছিল তারা কিছু জানে না। কত বড় মিথ্যেবাদী দেখুন। সবটার মূলহোতা ছিল ওই আরাব খান। জেনে শুনে মেয়েকে অমন ছেলের হাতে তুলে দেবেন না। ওর ভবিষ্যতের প্রশ্ন। ছেলেমেয়েরা ভালো থাকলে আমরা ভালো থাকি। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা তো জানি। কিন্তু মেয়েটার সাথে ওই ছেলের দীর্ঘদিনের সম্পর্ক। জেসির ওই বাড়িতে যাতায়াতও ছিল। ইলিনা হকের নাচের স্কুল থেকে যাতায়াতটা বেড়েছে। এখন মেয়েটাকে কিভাবে বোঝাই? ওকে বোঝান। বিয়ের পর তো আর কিছু করা যাবে না। ওদের বাড়ির বড় বউটাকে দেখুন। এত নির্যাতিত হয়েছে যে এখন আর ফিরতেই চায় না। দেখুন, একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে 10 বার যাচাই বাছাই করা জরুরি। বিয়ে তো আর ছেলেখেলা নয়। জাহানারা বেগম মাথা দুলিয়ে বললেন, তা ঠিক। কিরণ খাবার দাবার বেড়ে দিতে লাগল। জাহানারা বেগম জিজ্ঞেস করলেন, কল্প কোথায় কিরণ? কিরণ বলল, ঘুমোচ্ছে। আমরা আছি। আর ও এখনো ঘুমোচ্ছে? লুবনা বেগম কাষ্ঠ হেসে বলল, শরীর অসুস্থ তো। জাহানারা বেগম চুপ করে রইলেন। কিরণ সবাইকে খাবার দাবার বেড়ে দিয়ে কল্পনার কাছে চলে এল। তাকে ঘুম থেকে ডেকে দিয়ে বলল, এই আপু ওঠো। তোমার শাশুড়ি তোমাকে খুঁজছে। কল্পনা তার ডাকাডাকিতে উঠল। নিচে গিয়ে জাহানারা বেগম আর হবু শ্বশুরের পাতে তরিতরকারি তুলে দিল। জাহানারা বেগম জানতে চাইলেন, আর্যর বিপক্ষে তোমার কাছে কোনো প্রমাণ আছে কল্প? কল্পনা হকচকিয়ে গেল। লুবনা বেগমের দিকে তাকালো। তারপর মৃদুস্বরে বলল, আপনার ছেলেই তো আমার বাবাকে উদ্ধার করেছে। আরও প্রমাণ লাগ? চলবে।